ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজরুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। খবর ও খবরের বিশ্লেষণী অনুষ্ঠান। আমরা শুরুতেই অতিথিদের পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। যুক্ত আছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা ঈদে ঘরে ফেরা, টিকা, সংক্রমণের বাস্তবতা নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে আমরা একটু মাঠের বাস্তবতা একটু জেনে আসতে চাই। একদম সংক্ষেপে আমাদের সঙ্গে আমাদের এক সহকর্মীরা আছেন, আলী তালুকদার। নিশ্চয়ই আলী আমাকে শুনতে পাচ্ছেন? আলী, আমাকে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনার কাছে যে প্রশ্নটি আসলে একদম শেষ মুহূর্তে ঈদে মানুষ ঘরে ফিরেছে, একই সঙ্গে এখনো অনেকে বাড়ি যাচ্ছে, সড়কে আছে, আমরা তীব্র যানজটের ভোগান্তি লক্ষ্য করেছি। একই সঙ্গে আসলে গরুর হাটে মানুষ, যেহেতু ঈদুল আজহা, পশু কোরবানি দিবেন, কোরবানির ঈদ, সেই ঈদে স্বাস্থ্যবিধি আসলে কতটা আপনি দেখেছেন? আপনি এর আগেও ঘরে ফেরা মানুষের খবর সংগ্রহ করেছিলেন। সবকিছু মিলে আপনার কাছে একটু সংক্ষেপে বিশ্লেষণটুকু জানতে চাই, কতটা স্বাস্থ্যবিধি দেখেছেন আপনি? ধন্যবাদ ফখরুল। বলছিলেন যে আসলে এই ঈদকে কেন্দ্র করে কিছুদিন আগে আমাদের সরকারের পক্ষ থেকে কঠোর লকডাউন ছিল এবং এই ঈদের সামনে সেই কঠোর লকডাউন শিথিলতা করা হয়েছে এবং সাধারণ মানুষ যেন এই ঈদকে কেন্দ্র করে বাড়ি যেতে পারেন, সব বিষয়গুলো নিয়ে এক ধরনের নির্দেশনাও ছিল যেন সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন। তবে সেই স্বাস্থ্যবিধি আমরা লক্ষ্য করিনি। আমরা বিভিন্ন বাস, লঞ্চ, টার্মিনালগুলোতে দেখেছি যে মানুষের যে পরিমাণ উপচে পড়া ভিড়, সেই ক্ষেত্রে প্রশাসন বা যারা দায়িত্বরত কর্তৃপক্ষ রয়েছে তাদের নির্দেশনা থাকার পরেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতায় লক্ষণীয় এবং তাদের মধ্যে বারবার বলা হচ্ছিল যে সবাই যাতে মাস্ক ব্যবহার করে। সেই মাস্ক তো নেই এবং সামাজিক যে দূরত্বের কথা বলা হয়েছিল সেই বিষয়গুলো নেই, কারণ যে পরিমাণ মানুষ জড়ো হয়েছিল সেই ক্ষেত্রে আসলে সেই বিষয়গুলো মানা হয়নি। এবং সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল যে গণপরিবহন বা যে দূরপাল্লার যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে যেন 2টি আসনে একজন বসতে পারে, কিন্তু আমরা দেখেছি যে পরিমাণ মানুষের ভিড় এবং এর পাশাপাশি যানবাহনের যারা কর্তৃপক্ষে রয়েছেন তাদের একটি কথা যে দীর্ঘ যানজটের কারণে তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে যাওয়ার পর আবার কখন ঢাকায় আসবেন এবং পরবর্তীতে যাত্রী নিয়ে যাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অনেকটাই চিন্তিত। কারণ লকডাউনের পর আবার তারা গাড়ি রাস্তায় নামিয়েছে, সেই ক্ষেত্রে যদি যাতায়াতের সহজ না পায়, তাহলে সহজতা না আসে, তাহলে তাদের এই যেই দীর্ঘদিনের বন্ধ থাকা এবং তাদের যে জীবন জীবিকার যেই চাহিদা সেটা পূরণ হবে না। তো এই বিষয়গুলো নিয়েই তারা কারণ হিসেবে দাঁড় করিয়েছেন যে পরিমাণ মানুষ আসছে তারা সেই নির্দেশনাগুলো অনেক ক্ষেত্রে উপেক্ষা করেছেন। আরেকটা বিষয় বলে রাখি ফখরুল আপনাকে, যে আমাদের দেশে কিন্তু প্রতিদিন শতাধিক মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে ধন্যবাদ। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আমরা একটু কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাই শুরুতে। আমরা যে কারণে আসলে ঈদুল আজহা উদযাপনের জন্য যে লকডাউনকে শিথিল করলাম, আসলে আমরা ঈদুল বৈশ্বিক যে মহামারী করোনার যে সবচেয়ে ভয়াবহতম সময়ে বাংলাদেশের এই মুহূর্তে চলছে, আসলে বিস্তার ঘটাচ্ছে করোনা, যার মধ্যে আসলে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি আমরা। আজকেই ঈদুল আজহা এবং রাত পোহালেই সেটি হয়তো শুরু হবে। এর মধ্যে আসলে মানুষের যে বাড়ি ফেরা কিংবা কোরবানির পশুর হাটকে ঘিরে মানুষের মধ্যে যে গণজামায়াত বা জনসমাগমের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, সেখানে স্বাস্থ্যবিধি আমরা দেখি না। আমাদের যে সহকর্মী বললেন, আসলে মানুষের মধ্যে সেভাবে আমরা স্বাস্থ্যবিধি মাঠে সরজমিনে আমরা লক্ষ্য করিনি। আসলে কতটা আমরা আসলে এই স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারলাম, আপনার কাছে কি মনে হয়? আমরা কি আবারও সেই অনেক বড় ধরনের শঙ্কার মধ্যে ঈদ পরবর্তী সময়টিতে দেখব কিনা, সংক্ষেপে যদি বলেন। প্রথমে ঈদের শুভেচ্ছা আপনাকে এবং আমাদের সহ আলোচক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের আনন্দ শুভেচ্ছা, এই কোভিড এর সময় আমাদের নিরানন্দ শুভেচ্ছা যাই বলেন আমাদের দর্শকদের। আপনি যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে আমি আজকে খুব ভোরে ঢাকার পার্শ্ববর্তী জেলার নরসিংদী গ্রামে গিয়েছিলাম এবং ফিরে এসেছি। যাত্রা পথে কিছু পশুর হাট আমার চোখে পড়েছে, রাস্তাঘাটের মানুষ দেখেছি, বাসের মানুষ দেখেছি এবং গ্রামের মানুষ দেখে এলাম।
সব মিলিয়ে স্বাস্থ্যবিধির মুদ্রা কথা যেই কোভিডের বারবারান্ত, ভয়ানক বারবারান্ত অবস্থা, আমরা যে ডেল্টা ভেরিয়েন্টের মধ্যে আছি, আমি কোনো কিছুই দেখলাম না। অর্থাৎ ঢাকায়ও সকালে যেটা দেখলাম, কিছু মানুষের মুখে মাস্ক আছে, আমরা যারা একটু বলি বা যারা ঢাকায় কিছুটা সচেতন তাদের মুখে মাস্ক আছে, কিন্তু অধিকাংশের মুখে তেমন দেখা যায়। বাস স্টেশনগুলো বলেন বা পথে আমরা যখন যাচ্ছিলাম গাড়িতে, বাসে যা দেখলাম, অন্যান্য বাসগুলোতে ম্যাক্সিমাম মানুষ জানালা দিয়ে তাদের চেহারা যতটুকু দেখলাম, খুব কম মানুষেরই বাসে মাস্ক আছে। গ্রামে তো একবারে শতভাগ। আমি বেশ কয়েকটা বড় হাটের পাশে দিয়ে গেছি, আমার ছোট গাড়িটা দিয়ে যখন আমি গেলাম, বেশ কয়েকটা বড় হাটের পাশে আমরা তাকিয়ে দেখছিলাম, কারো মুখেই কোনো মাস্ক নেই, একবারে একজন। গরুর হাটে কাউকেই দেখিনি। এমনকি গ্রামে গঞ্জে যারা চলাচল করে অনেকের সাথে কথাও বলেছি, যেহেতু আমি দু এক জায়গায় নেমেছি বা একটা কাজে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি মাস্ক নেই কেন। ওরা মুস্কি হেসেছেন, কেউ কেউ বলছে যে এটা শহরে, এখনো বলছেন যে এটা শহরের রোগ। হ্যাঁ, ওদের এখানে এখনো কেউ মারা যায় না, কারো কারো উত্তর ছিল এমন। কারো কথা তারা শুনেননি, তো তারা কেউ মাস্ক পরবেন। এই হচ্ছে অবস্থা। আর দুই, যেটা আপনি বললেন প্রথমে, যে ডেল্টা ভেরিয়েন্ট বলেন আর অন্যান্য ভেরিয়েন্ট, যেটা আমাদের এখানে এখনো মিক্স ভেরিয়েন্টের আমরা কোভিড এর উপস্থিতি লক্ষ্য পাচ্ছি। আমি মনে করি এই যে লকডাউন, শিথিল লকডাউন, তার মানে কি লকডাউন আছে, লকডাউন উঠিয়ে দেওয়া হয়নি, কিন্তু প্রশাসনিক তদারকিতে মনে হচ্ছে যে লকডাউন নেই দেশে, অর্থাৎ শিথিল না, লকডাউনই নেই, যে যেভাবে পারবে সেইভাবে চলবে। এই যে মাস্ক ব্যবহারের জন্য, মাস্ক পরিধানের জন্য, মাস্কের জন্য সংসদের গত বছরে 2020 সালে সংসদে একটা আইন পাস হয়েছে। সে আইনে জরিমানার কথা বলা হচ্ছে, কারাদণ্ডের কথা বলা হচ্ছে। অ্যাপ্লাইড যদি না করা হয় তাহলে তো এটা থাকবে না। অনুরোধ যদি না করা হয়, গরুর হাটের মাইকিং করা হচ্ছে মাস্ক পরার জন্য। ঢাকার ভিতরে গরুর হাটে আমরা যারা গরু ক্রেতা তাদের বেশিরভাগই মাস্ক দেখেছি, কিন্তু যারা বিক্রেতা তাদের খুব কম অংশের মাস্ক ছিল, এটাও সত্য। আর আজকে যেটা সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে, মানে থেমে থেমে কোথাও বৃষ্টি, তো সেই অবস্থায় মাস্ক রাখাটাও কঠিন, এটাও সত্য কথা। বৃষ্টিতে ভিজে যখন গরুর পাইকাররা দাম বলছেন ওইখানে, তখন হয়তো ক্রেতার ইয়েতে ছাতা আছে, কিন্তু বিক্রেতা তো ছাতা নিয়ে পারছে না, তো মাস্কটা ভিজে যাচ্ছে। মাস্ক সেই সময় সে মাস্ক রাখতে পারে না, এটাও একটা কারণ আছে। আমাদের জলবায়ু বলেন, আমাদের আবহাওয়া বলেন, আজকে যে ভ্যাপসা গরম ছিল, আর্দ্রতা যে পরিমাণ ছিল, এই আর্দ্রতায় মাস্ক রাখা অনেকের জন্য কষ্ট, এটাও সত্য। কিন্তু যে অবজ্ঞাটা দেখতাম, অবজ্ঞাটা কিন্তু মেনে নেওয়া যায় না। এবং এই অবজ্ঞাটা ওরা যে জানেন না তা না, ওরা যে বুঝেন না তা না, ওরা এটাকে খামখেয়ালি পড়ায় নিয়ে যাচ্ছেন, হাসি তামাশায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যখন এক একটা গ্রাম সাভার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু তারা আবার হসপিটালে দৌড়াচ্ছেন, চিকিৎসকদের পিছনে দৌড়াচ্ছেন, সরকারের সমালোচনা করছেন। তখন কিন্তু সমালোচনার বলে যে হাসপাতালে জায়গা দিতে পারছে না, চিকিৎসকরা আমাদেরকে অ্যাটেন্ড করছে না, এই জিনিসগুলো কিন্তু আবার শুনতেও হচ্ছে। এই যে অবজ্ঞা এবং শুনতে হয়, এই জায়গাটা কি করণীয় আমি জানি না। কারণ গত 1-1.5 বছরে গণমাধ্যম বলুন, সংবাদপত্র বলুন, অন্যান্য রেডিও বলুন, সব মাধ্যমে সব মানুষকে সজাগ করা হচ্ছে। মানুষ সজাগ না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু মানুষের অবজ্ঞাটা এটা আমাদের কাছে বেশ হতবাক হয়, আমরা বিস্মিত হই। আপনার কাছে আসবো। আমরা একটু অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনার মন্তব্য শুনবো, তবে তার আগে ছোট্ট করে একটু যেতে চাই অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আসলে ঈদ যাত্রাটা কেমন হলো এবার? মানুষ অনেকেই বাড়ি ফিরেছে, যদিও সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউন শিথিল করা হয়েছে, কিন্তু তারপরও অসংখ্য মানুষ রাজধানী ছেড়েছে। তারা যেভাবে মানুষ অতীতের যে কোনো সময়ের তুলনায় আসলে বাড়তি ভোগান্তি, ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে মানুষ বাড়ি ফিরেছে, কেমন দেখলেন আসলে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর অসংখ্য দর্শক বিন্দুকে, আমার সহ আলোচক বিন্দুকে ঈদ মোবারক। আসলে আপনি যে কথাটি বলেছেন, আপনারা টেলিভিশনে বা খবরগুলোতে মানুষ দেখছে যে কি অবস্থা। আপনারা দেখছেন যে গত 1 থেকে 14 তারিখ পর্যন্ত স্ট্রিক্ট লকডাউন এটা দেওয়া হলো। প্রথম দিকে মানুষ কিন্তু এটা যথাযথভাবে মানার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যখন পর্যায়ক্রমে যত দিন যাচ্ছিল কিন্তু মানুষ আর মানছিল না। 15 তারিখ থেকে যখন 22 তারিখ পর্যন্ত যে লকডাউনটা শিথিল করা হলো, তখন বলা হলো যে দোকান খোলা হবে, তারপরে মানুষ বাড়িতে যেতে পারবে এবং গণপরিবহনে
এই দূরত্ব মেনটেন করে প্রতিটা সিটে একজন করে যাবে। এটা এই প্রস্তাবটাকে আমি সমর্থন করি এই কারণে যে আপনি গত বছর এবং এর আগে দুইটি বা তিনটি ঈদ আমরা দেখেছি যে আমাদের যখনই লকডাউন দেওয়া হলো, লকডাউন মানুষ মানে নাই, সব ফেরিঘাটে চলে গিয়েছে, আবাল বৃদ্ধ বনিতা এবং খ্রিস্ট হয়ে অনেকে মারাও গিয়েছে গত বছর, গত ঈদে। তো দেখা গেল যে এই কারণে সরকার কিন্তু গণপরিবহনটা খুলে দিয়েছে। আর গণপরিবহনের মালিকরা সবসময় আমাদের 70,000 ওয়ার্কার কোথায় যাবে? আর যখন দোকানটা খুলে দেওয়া হলো, যে দোকান মালিকদের 24 লক্ষ দোকানদার, দোকান মালিক আছেন, তারপরে পাশাপাশি 1 কোটির উপরে শ্রমিক আছেন, তাদের 1,15,00,000 শ্রমিক তাদের হিসাব অনুযায়ী। এবং দেখা যাচ্ছে যে তাদের দোকান ভাড়া, তাদের কর্মচারীদের বেতন, সে কারণে তারা বিক্রির জন্য খুলে দিয়েছে। আমরা দেখলাম যে গাউসিয়া মার্কেট আমার পাশেই, ঢাকা ইউনিভার্সিটির পাশে গাউসিয়া মার্কেট, হকার্স মার্কেট, সব মার্কেটগুলোতে কোনো আপনার যেভাবে মানুষের ভিড় মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় অন্যান্য বছর যে ঈদটা যে একটা মহামারী চলছে মনে হচ্ছে না, যে ডেল্টা ভেরিয়েন্টের কারণে সংক্রমণের হার 30, 32, 33 চলছে সেটাও মনে হচ্ছে না। গত 3-4 দিনে আমরা দেখলাম যে ফেরিঘাটে যে অবস্থা, মানুষ যেভাবে যাচ্ছিল, কেউই, অর্ধেক মানুষের মুখে মাস্ক নাই। লঞ্চ গুলোর দিকে তাকান, 100টার উপর লঞ্চ ছেড়ে যাচ্ছে, লঞ্চ ঘাটে গাদাগাদি করে বলা হচ্ছিল। প্রথম দিন দেখা গেল যে নৌপরিবহন প্রতিমন্ত্রী গিয়ে বলেছেন যে জরিমানা হবে, অনেক অনেক কথা উনি বলেছেন, কিন্তু দেখা গেল যে পরের দিন থেকে আর কেউ সেটা মানছে না এবং গাদাগাদি করে অন্য স্বাভাবিক নিয়ম। এবং লঞ্চের ভিতরের দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে প্রত্যেকটা লোক বসে আছে, কারো মুখে মাস্ক নাই। এমনকি অনেক মাঝে মাঝে 2-1জনের মুখে মাস্ক দেখা যাচ্ছে এবং থুতনির নিচ্ছে। এটা খুবই দুঃখজনক। এই যে আমরা সরকার আমাদের লকডাউনটা শিথিল করেছে মানুষের কল্যাণে, কিন্তু দেখা যাচ্ছে মানুষ সেই কল্যাণটাকে সেভাবে নিচ্ছে না। কারণ মাস্ক ছাড়া তো আমাদের মুখে ভ্যাকসিনেটেড করা ছাড়া আমাদের অবস্থা তো ব্রিটেনের মতো না, যে 70% লোক ডাবল ভ্যাকসিন নিয়ে নিয়েছে, 90% লোক সিঙ্গেল ভ্যাকসিন নিয়ে নিয়েছে, সংক্রমণ হচ্ছে 50,000-60,000, মারা যাচ্ছে 15-20 জন, তাও যারা খুবই কমপ্লিকেটেড ডিজিজে আছেন, যার জন্য গতকাল থেকে ব্রিটেন উন্মুক্ত করে দিয়েছে। আমরা তো ভ্যাকসিনেটেড হয়েছে 3% লোক মাত্র, সেখানের মধ্যে আমরা এই রিস্কটা আমরা কেন নিচ্ছি? আমরা আমাদের মানুষ কেনই বুঝতেছে না। আমি একটু আগে আমাদের সাংবাদিক কুদ্দুস সাহেব যেটা বলেছেন, সেখানে থেকে আমি জানতে পারলাম যে উনি এলাকাতে গিয়েছে, গ্রামের মানুষ মাস্ক পরছে না। কিন্তু আমি নিজে আজ থেকে 3 দিন আগেই আমি পূর্বাচলে একটা জায়গায় গিয়েছি, যার একটা গরুর হাট দেখেছি, আমি গাড়ি থেকে নামিও নাই, দেখলাম যে যারা বিক্রেতা তাদের কারো মুখে মাস্ক নেই, আর ক্রেতারা তাদের মাস্ক খুলে তারপর কথা বলতেছে। অর্থাৎ গরুর হাটটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা ওয়াজিব ঈদ। আমরা এখন যেহেতু আমাদের প্রায় 1,20,00,000 গবাদি পশু, গ্রামের অর্থনীতিও এটার সাথে জড়িত, গ্রামের মানুষ এত দিন থেকে গরুগুলো 1 বছর পালিয়ে পুষিয়ে মার্কেটে নিয়ে আসছে বিক্রি করার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যবিধি কেউই মানে নাই। আমরা জানি না যে আগামী 15-20 দিন পরে বা 14 দিন পরে বা 12 দিন পরে এই সংক্রমণ হারটা কোন পর্যায়ে যাবে। আমরা জানি না যে ভারতের নির্বাচন, ভারতের কুম্ভ মেলার যে এক্সাম্পলটা আমরা দেখেছি, সেটা প্রতিফলন কি আমাদের এখানে ঘটে কিনা দুঃখজনক। আমাদের সাংবাদিক ভাই যে কথাটি বলেছেন, যখনই আমরা, যেমন আজকে আমি একটা আইসিইউর জন্য গত রাত্র থেকে আজকে দুপুর একটু 1 ঘন্টা আগ পর্যন্ত আমি চেষ্টা করেছি, ঢাকাতে সরকারি একটি হাসপাতালে একটা আইসিইউ পাওয়া যায়নি, অর্থাৎ ঢাকার সব আইসিইউ ভর্তি। তাহলে আমাদের বাংলাদেশে আইসিইউর সংখ্যা কত? আর তাছাড়া আমাদের বিভিন্ন হসপিটালগুলো পেরিফেরি অঞ্চলের হসপিটাল, আজিজ ভাই ভালো বলতে পারেন, ওনাদের কাছে ভালো পরিসংখ্যান আছেন। এই ভয়াবহতা আমরা নিজেরাই সৃষ্টি করছি, সৃষ্টি করার পর আমরা সরকারের দোষ দিচ্ছি। ইতিমধ্যে আমাদের 2 কোটির উপরে টিকা এসে গেছে এবং টিকা নিয়ে অনেক দিন থেকে আমাদের অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছিলেন, সরকারের সমালোচনা করতেছিলেন, টিকা আসতেছে না, কিন্তু সরকার যথাযথ সময় সবগুলো কাজ সঠিকভাবে করেছে। আপনি অস্ট্রেলিয়ার এক্সাম্পল দেন, অস্ট্রেলিয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন করেছে 6.5 কোটি, তারা 5 লক্ষ টিকা দেওয়ার পর সেখানে দেখা গেল যে মানুষ বিদ্রোহ করছে, যে তাদের রক্ত জমাট হয়ে গেছে, তারপর তারা টিকা আমদানি করলো, ফাইজার এবং মডার্না। এখন তারা আস্তে আস্তে টিকা দিচ্ছে, তখন তাদের নেতৃবৃন্দ বলতেছে যে আমরা ক্রিকেটে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের অনেক উপরে, কিন্তু টিকাতে আমরা জিম্বাবুয়ের অনেক পিছনে। সেখানে তারাও তো সে মেনটেন করতে পারে নাই, কিন্তু আমাদের সরকার যথাযথভাবে সে টিকা কর্মসূচিটা ভালোভাবে পালন করছে। কিন্তু আমরা জনগণ টিকার পূর্বে মাস্ক পরে যে আমরা এটাকে কন্ট্রোলে আনবো, এই সংক্রমণটা আমরা নিয়ন্ত্রণ করব, আমরা যে করোনা যাতে আমাকে আক্রমণ করতে না পারে, আমি যাকে আরেকজনকে আক্রমণ করতে সুযোগ না দেব, সে কাজটি কিন্তু আমরা করছি। আপনার কাছে আসবো আমরা।
আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনাকে শুনতে চাই, আসলে যে করোনার যে ভয়াবহতা সেটি এখন পর্যন্ত আমরা মানুষের মধ্যে দেখিনি। এবার ঈদেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করেছি। যখন আসলে আমাদের করোনার যে সংক্রমণ বা মৃত্যু প্রতিদিনই আসলে নতুন রেকর্ড ছাড়াচ্ছে, কি বলবেন আসলে সংক্ষেপে যদি বলেন, তারপরে আমরা হয়তো অধ্যাপক ডক্টর এম এ আজিজ ওনার বক্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, তাদেরকে ঈদের শুভেচ্ছা। একই সাথে আমার সব থেকে প্রিয় যে মানুষগুলো যেখানে বাস করে, বাগেরহাটের মোরেলগঞ্জ শরণখোলায়, যেখানে প্রায় প্রতি বছর আমি ঈদের সময় এবং ঈদের পরে যে মানুষগুলোর কাছে যাই, এবার সেই মানুষগুলোর কাছে থাকার সুযোগ হচ্ছে না। তাদেরকে এই ঈদের আগের দিন রাতে আবার আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। আপনি এর আগে আমি আলোচনাগুলো শুনলাম, আমি আসলে দোষটি কাকে দিব আমি জানি না, যদিও আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তিনি অনেকগুলো কথা বললেন। আমি একটা পরিবারের মধ্যে 5 বছরের একটা ছোট্ট শিশু আছে, কখনো মা তাকে বলেন না যে তুমি পানির কাছে যাবে না, এবং এই কথা বলে মা, অথবা আগুনের কাছে যাবে না এই কথা বলার পর মা গিয়ে টেলিভিশনের রিমোট নিয়ে বসে থাকে না। মা তার সন্তানের দিকে নজর রাখে, কারণ ওই সন্তানটি যে কোনো সময় আগুনের কাছে যেতে পারে এবং তার জীবনের একটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমাদের এই জাতি হিসাবে আমাদের কতগুলো পিকুলিয়ারিটি আমাদের মধ্যে আছে। কুদ্দুস ভাই যেটি বললেন যে এখন পর্যন্ত প্রতিদিন প্রায় 200 থেকে 200+ মানুষ মৃত্যুবরণ করছে, তারপরেও আমরা অনেকেই এটি বিশ্বাস করতে পারছি না। অথচ আমরা বিশ্বাস করতে পারি যে অমুক লোকটি ধর্মগ্রন্থ অবমাননা করেছে, এবং এটি শোনার পর তাকে সবাই মিলে এসে পিটিয়ে মেরে আগুনে ভস্মীভূত করে ফেলতে পারি। তখন কিন্তু আমাদের তথ্য প্রমাণের দরকার হয় না। অথচ প্রতিদিন 200-র বেশি মানুষ মৃত্যুবরণ করছে, এটি আমাদের বিশ্বাসের মধ্যে আসছে না। আমরা বিশ্বাস করছি এটি একটি বানোয়াট ঘটনা, এটি শহরের মানুষের রোগ। অর্থাৎ এই যে বৈপরীত্য আমাদের মধ্যে আছে, আপনি যাত্রাপথের যে কথাগুলো বলছেন, এটি নাগরিক অথবা মানুষ, আপনি নিশ্চয়ই বলতে পারেন না যে সমস্ত মানুষকে আমি সৎ উপদেশ দিয়েছি, ফলে আমাদের এখানে থানার দরকার নেই, আইন শৃঙ্খলা বাহিনীর দরকার নেই, আমি সবকিছু তুলে নিলাম, কারণ মানুষকে তো আমি কতগুলো পরামর্শ দিয়ে ছেড়ে দিয়েছি। আপনি যাত্রাপথে আজকে যেটি বলছি আমরা, যে ঢাকা শহরে এটি স্বাভাবিক, প্রতি বছর কোরবানির সময় সড়ক পথে যাত্রার ক্ষেত্রে কতগুলো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, এটি যৌক্তিক এবং সঙ্গত কতগুলো কারণ আছে। ঈদের সময় রাস্তায় গরুর হাট বসে, যাত্রাপথ বিলম্বিত হয়, কিন্তু একই সাথে আপনি কিন্তু বলেছিলেন সরকার অনুগত পরিবহন মালিক এবং শ্রমিকরা সরকারের কাছে বলেছিলেন যে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চলাচল করব। কোন গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী তোলা হয়নি। যাত্রাবাড়ির পরে একটা নির্দিষ্ট এলাকার পরে মানুষের কাছ থেকে ডাবল ভাড়া নিয়েছেন। কিন্তু গত কয়েক মাস আগে আমরা দেখলাম তরমুজ ব্যবসায়ী অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করছেন, সেই কারণে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট বসিয়ে আমরা তাদেরকে শাস্তি দিতে পারলাম। কিন্তু যে বিষয়টি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে, বিধিবিধান না মানার কারণে, আমরা কি সেখানে কোনো একটি জায়গায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি? নো, আমরা সেটি করিনি। অর্থাৎ আমাদের এখানে যাদের দায়িত্ব ছিল সেই দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করিনি। একটি দেশের, একটা সমাজ সভ্য হওয়ার ক্ষেত্রে রাজা প্রজা উভয়ের কতগুলো দায়িত্বশীল আচরণ করতে হয়, কিন্তু মূল পথটি দেখাতে হয় কিন্তু রাজাকে, প্রজারা তাকে অনুসরণ করে। আপনি প্রত্যেকটি জায়গায় যদি মানুষের বিবেকের হাতে ছেড়ে দেন, ওই যেটি বললাম যে আপনি যদি চোরকে বিবেকের হাতে ছেড়ে দেন, যে তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম, তুমি চুরি করবে না, নিশ্চয়ই চোর সেটি শুনবে না। আজকে ঢাকা শহরে বাড়ির সামনে গরু বেঁধে রেখেছি, আমি যদি ওই এলাকায় মাইকিং করে সদুপদেশ দেই এবং গরুটি যদি পাহারা না দিই, গরুটি কি নিরাপত্তা বিঘ্নিত হবে না? চুরি হয়ে যেতে পারে না? অবশ্যই চুরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটিতে আমার মনে হয় যে কতগুলো প্রশাসনিক যে শক্ত পদক্ষেপ, আমি আবার মনে করি যে নাগরিকের পক্ষ থেকে কতগুলো দায় আছে, সরকারের কতগুলো দায়িত্ব আছে, এবং কোন কোন জায়গায় আমার কাছে মনে হয়েছে যথাযথ টিম ওয়ার্ক গুলো হচ্ছে না। কতগুলো ভালো কাজের উদাহরণ এখানে আছে। গত 2 দিন আগে গাজীপুরে আপনি গণটিকার যে আয়োজনটি করেছেন, আমি মনে করি একটি অসাধারণ উদ্যোগ এটি ছিল। এটি সারা দেশে আমরা বিস্তৃত করতে পারি, কিন্তু এই যে ভালো কাজগুলো, খারাপ কাজের কারণে অনেক ভালো কাজ সেটি ঢাকা পড়ে যায়। তবে এটি সত্য যে ঈদ যাত্রার ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করিনি। আপনি জানেন ময়মনসিংহ রোডে যারা যাচ্ছেন, একটি সড়ক আজকে 10 বছর 12 বছর ধরে আপনি উন্নয়নের নামে ফেলে রেখেছেন। গাজীপুর টঙ্গীর দিকে যারা যাচ্ছেন, মানে
24 ঘন্টা 30 ঘন্টা পর্যন্ত তাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। আমরা কি চাইলে এই রাস্তাটি ঈদের সময় অন্তত একটু স্বাচ্ছন্দ্যে যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা কি আমরা করতে পারতাম না? আমরা অবশ্যই পারতাম। অবশ্যই সরকারের অনেকগুলো জি। জায়গায় পজিটিভ উদ্যোগ আছে, আবার অনেক জায়গায় সমন্বয়হীনতা আছে, দায় দায়িত্ব পালন না করার প্রবণতা আছে, এবং সরকার আপনার কাছে আসবো আমরা একদম শেষ পর্যায়ে। অনেকেই সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছে আসবো না। আমরা একটু যেতে চাই অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে জানতে চাই আসলে এবার ঈদে আসলে আমরা যেই ভয়াবহতা করোনা সংক্রমণের যে ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছি, এবারের ঈদ যাত্রা, এবারের পশুর হার সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে একজন জনস্বাস্থ্যবিদ হিসেবে কি বলবেন, সংখ্যা কতটা বাড়ছে, আমরা সামনের দিকে কোন দিকে যাচ্ছি আসলে? ধন্যবাদ আপনাকে। আজকে রাত পোহালেই ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শক শ্রোতাকে আজকের আপনাদের এই নিউজ 24 চ্যানেলের। দেখুন, এই কোরবানির ঈদ উপলক্ষে আসলে আমাদের এটা বড় ইভেন্ট মুসলিম দেশ হিসাবে। বিরাট জনগোষ্ঠী আমাদের মুসলিম, এটা ধর্মীয় অনুভূতি, অর্থনৈতিক বাধ্যবাধকতা সব মিলেই আসলে সরকার শিথিল করতে হয়েছে। এই নিয়ে আমাদের আলোচনা সমালোচনা অনেক আছে। আজকে এই বিধিনিষেধ শিথিল না করলে কি হতো? বিধিনিষেধ শিথিল না করলে কি জনগণকে ঠেকানো যেত? এই গত ঈদে গণপরিবহন লঞ্চ বন্ধ ছিল, আমরা কি পারছি ঠেকাতে? সরকার কি পারছে ঠেকাতে? পারে নাই। সুতরাং সব দিক বিবেচনায় আসলে সরকারের অনেক চ্যালেঞ্জ, এখানে সরকারের অনেক সফলতা আছে এই কোভিড নিয়ন্ত্রণে। আর এই চ্যালেঞ্জ গুলো দেখেন, এই জনগণ মানে না, অনীহা উদাসীনতা যাই বলেন, না মানার সংস্কৃতি আমাদের দেশে সব দেশে আছে। আমাদের ট্রিটমেন্টের লিমিটেশন একটা পর্যায়ে আছে, কত বেড বাড়াবে, কত হাসপাতাল বাড়াবে, লিমিটেশন আছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতিবাচক প্রচারণা আছে, এটাও একটা চ্যালেঞ্জ সরকারের প্রতি কোভিড নিয়ন্ত্রণে। এটা নিয়ে ষড়যন্ত্র আছে, বিভিন্ন রাজনৈতিক দল, আন্তর্জাতিক সব মহল মিলে ষড়যন্ত্র আছে। আমাদের এই লকডাউন নিয়ে আমাদের আলোচনা সমালোচনা আছে। এই লকডাউনে যে সরকারের এক ধরনের বাধ্যবাধকতা আছে, আমরা ইচ্ছা করলে ভিয়েতনাম, ভুটান কিংবা অস্ট্রেলিয়ার মতো লকডাউন দিতে পারবো না, এটা নিয়েও আলোচনা সমালোচনা আছে। আমাদের এই 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 যে গণতান্ত্রিক সরকার, এই যে আমরা একটু আগেও আলোচনা করলাম যে কঠোর হতে হবে, এই কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও তো অনেকে মানছে না, কনসিয়াসলি মানছে না। গণতান্ত্রিক সরকারের তো একটা লিমিটেশন আছে, যে এই কঠোর পদক্ষেপের পরে যে পদক্ষেপটা নেবে, এটা গণতান্ত্রিক সরকারের একটা লিমিটেশন আছে। সুতরাং আমার মনে হয় যে সরকারের এই লিমিটেশনের পরেও এই চ্যালেঞ্জ নিয়েই গভর্নমেন্ট এগোচ্ছে, কোভিড নিয়ন্ত্রণে এগোচ্ছে, সব ধরনের সহযোগিতা করছে, সাপোর্ট দিচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, জীবন জীবিকা, অর্থনৈতিক চাকা চালু রাখা, গরিব মানুষের ফুড সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি সবকিছু করে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, দেখুন, এই যে বিধিনিষেধ শিথিল করেছে, স্বাস্থ্যবিধি কিন্তু শিথিল করে না, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানছি না। এই যে সংক্রমণের যে ঊর্ধ্বগতি, এখন যেভাবে আমরা আলোচনা করলাম, এটা একদম খুব সত্য কথা, অনেকেই হাট বাজারে মানছে না। আমরা ঈদের পরে 2 সপ্তাহ পরে আমরা দেখতে পাবো ভয়াবহ চিত্র আমাদের দেশে। এটা আসলে আমাদের আর কিন্তু 2 দিন বাকি আছে এই শিথিল অবস্থার। আপনি রাত পোহালে কিন্তু ঈদের জামাত আছে, এই বাকি 2 দিন আসলে আবার যারা বাড়ি ফিরেছে তারা কিন্তু ফেরার একটা সম্ভাবনাও রয়েছে। সংখ্যা এবং সামনের 2 দিন নিয়ে যদি আপনি বলেন। হ্যাঁ, দেখুন, এই যে ঈদে যারা যাচ্ছে গেল, ঈদের দিন জামাত, তারপরে কুরবানি, জামাতের পরে আবার কোলাকুলি, হাত মেলানো, এগুলো তো আছে। এই সব মিলেই আবার ফেরাটাও একটা সমস্যা। আজকে যদি 23 তারিখে আবার লকডাউন শুরু হয়, তাহলে একদিনে যারা এতদিনে গেল লক্ষ লক্ষ, তারা আসবে কিভাবে? সেখানেও কিন্তু চ্যালেঞ্জ আছে। সুতরাং সব মিলেই আমরা যে স্বাস্থ্যবিধি তো মানছি না। এবার আরেকটা খারাপ দিক, যে এবার গ্রামে গঞ্জে হইতে আছে। অন্যান্য সময় ঢাকা শহর থেকে যারা বাড়িতে গেছে, বাড়িতে মানে কোভিড ছিল না, এবারে কিন্তু গ্রামেও কোভিড আছে। সুতরাং নিয়েও যাচ্ছে, আবার ওখানে যারা সবার সাথে মিশছে আবার নিয়েও আসবে। সুতরাং এইবার
এইবার আমাদের একটা ভয়াবহ অভিজ্ঞতা হওয়ার মতো আমি মনে করছি সামনে আছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমার মনে হয় জনসাধারণের আরো সচেতন হতে হবে। খালি সরকারকে দোষ দিয়ে লাভ নেই, জনসাধারণকে দোষ দিয়ে লাভ নেই। এখানে দুই পক্ষেরই দায় দায়িত্ব আছে। সরকার আমি মনে করি যে ডিক্লারেশন দিচ্ছে, মানে সচেতনতার প্রোগ্রাম নিচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। শুনেন, আমার মতে বাংলাদেশে একজন লোকও বলতে পারবে না যে আমার এই কোভিড সম্বন্ধে জানে না। মাস্ক পরতে হবে যে এটা জানেন, এটা কেউ বলতে পারবে না। একজন ভিক্ষুকের বাড়িতেও এলইডি টেলিভিশন আছে, অজপাড়াগাঁয়েও এলইডি টেলিভিশন আছে। সুতরাং আর মোবাইল ফোন তো আছে, অ্যান্ড্রয়েড ফোন। সুতরাং এইটা কেউ বলতে পারবে না কেউ জানে না। আমরা মানছি না, এবং দায় দায়িত্ব আসতেছে সরকারের। এখনো দায়িত্বের বিষয়টি এখনো সাধারণ মানুষ যারা স্বাস্থ্যবিধি এখনো মানছে না, তারা নিশ্চয়ই মানবেন, সেই প্রত্যাশা আমরা করছি। আমরা একদম শেষ পর্যায়ে আমরা একটু আসবো আপনার কাছে জনাব কুদ্দুস আফরাদ। তার আগে একটু অধ্যাপক ডক্টর নিজামুল হক ভাই আপনার কাছে আসতে চাই ভিন্ন প্রসঙ্গ নিয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরে খুলে দেওয়ার একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে টিকা দেওয়া হবে এবং তাদের বয়স 18-তে নামিয়ে আনা হবে। কতটা আসলে খুলে দেওয়ার সম্ভাবনা আপনার কাছে কতটা মনে হচ্ছে? আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে, এখানে অনেক ক্ষতিও হচ্ছে। আপনি যদি সংক্ষেপে বলেন একদম 2 মিনিটে। ধন্যবাদ। আসলে 1.5 বছর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ কার্যত। তা আমাদের হলের ছাত্রদেরকে কিন্তু ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে, অনেকে টিকা পেয়েও গেছে। এবং যারা হলের ছাত্ররা নন আবাসিক তাদেরকে, নন রেসিডেন্ট ছাত্রদেরকে এখন টিকা দেওয়া হচ্ছে এবং লিস্টেড মন্ত্রণালয়ের নাম পাঠানো হয়েছে এবং ঈদের পরও তাদেরকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পরেই কিন্তু আমাদের শিক্ষকদের, বেশিরভাগ শিক্ষকের ইতিমধ্যে টিকা নিয়ে নিয়েছে। আমাদের কর্মকর্তা কর্মচারীদের লিস্ট পাঠানো হলো এবং তারাও টিকা নিয়ে নেবে। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মধ্যে আমাদের টিকা কার্যক্রম সম্পন্ন হলে আমরা সেপ্টেম্বর মাসে আশা করতেছি যে আমরা ইউনিভার্সিটি খুলতে পারবো, আমরা আগে পর্যায়ে আমরা যেতে পারবো। তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই, কারণ অনলাইনে আমরা দেখেছি যে বিশেষ করে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের হাতে অ্যাপস নাই, তাদের ল্যাপটপ নাই। আমরা ক্লাস নিচ্ছি, দেখা যাচ্ছে যে 40 জনের মধ্যে 25 জন জয়েন করে, একটা পর্যায়ে আর কেউ থাকে না, অনেক জায়গায় নেটওয়ার্কের অসুবিধা ইত্যাদি ইত্যাদি অনেক কারণে দেখা যাচ্ছে যে এটা আমরা কার্যত কিন্তু আমরা সফল হতে পারছি না। যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ে, তারাও তো অনেক পাচ্ছে। আর দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষা পদ্ধতিতেও কিছু জটিলতা আছে এই অনলাইন ভিত্তিক। আমার উন্নত দেশগুলো যেভাবে পরীক্ষাগুলো দিচ্ছে বা ছাত্ররা যেভাবে পরীক্ষা দিচ্ছে, আমাদের এখানে এটা এখন আমরা সম্ভব করতে পারি না। আমরা একদম, আমাদের হাতে সময় খুবই কম। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাই। টিকার সংকট আপাতত দেখে মনে হচ্ছে যে কাটছে, কারণ গতকালও 30 লাখ ডোজ টিকা এসেছে মডার্নার। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী মাসের মধ্যে 1,29,00,000-এর মতো টিকা আসতে যাচ্ছে। টিকা বাস্তবতা আপনি কি বলবেন একদম 1.5 মিনিটে যদি বলেন, আমাদের সময় হাতে খুবই কম। একটা কথা হচ্ছে যে এর আগে আমি বলতে চাচ্ছিলাম, এই যে কঠোর লকডাউন 23 তারিখ থেকে, যদি আমরা এই যে শিথিল লকডাউনের সময় যেটা আমরা মাস্ক পরাতে পারি নাই বা অন্যান্য কিছু করতে পারি নাই, কঠোর লকডাউন নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। যেটা একটু আগে আজিজ ভাই বললেন যে একদিনে কিভাবে আসবে, মানুষ বিশ্বাসই করতে চায় না যে এটা কঠোর লকডাউন হবে। আমি মনে করি এই জায়গাটা সরকার একটা জায়গায় ভালো স্ট্যান্ড নিতেই হবে। সরকার চাইলে সব হয়। সরকার যদি ওই যেটা গণতান্ত্রিক শাসনের কথা বলে যদি ঢিলামি দেয় তাহলে হয় না। আর টিকার যে প্রশ্নটা আনলেন আপনি, সেটা এক কথা বলি। টিকাটা একটু আগে আমাদের আলোচনায় এসছে, গার্মেন্টস সেক্টরে যেরকম 18 বছর বয়সী পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রেজিস্ট্রেশন হ্যাং থেকে লাগে নাই, তাদের কার্ড দিচ্ছে, দিয়ে দিচ্ছে। আমার মনে হয় আমাদের এখানে যদি টিকা যেভাবে আসতেছে, যদি টিকা সরকারের তরফে দেওয়ার, ইতিমধ্যে সরকার কিন্তু 30 বছরে এনেছে, আমি মনে করি এটাকে আর একটু রিল্যাক্স করা উচিত, ওই 18-তে নিয়ে আসা উচিত এবং যারা পারবে রেজিস্ট্রেশন ছাড়া তার একটা লিপিবদ্ধ রেখে, কারণ শিক্ষা বলেন অন্যান্য কাজ বলেন, টিকাটা কিন্তু মাস্ট। টিকাটা যদি আমরা দিয়ে দিতে পারি অনেকাংশে আমরা অনেকটা সেফ থাকবো। পুরো সেফ থাকবো সেটা বলছি না, কিন্তু গভর্নমেন্টের এই জায়গায় আর একটু রিল্যাক্স হতে হবে। যেহেতু টিকা পাচ্ছে এখন, আর একটু রিল্যাক্স দরকার। অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে পর্যায়ক্রমে আসলে এই বয়সের যে তারতম্য সেটা হয়তো নামিয়ে আনা হবে। এরই মধ্যে 30 বছর যারা বয়সী তাদেরকে টিকা দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার শেষ মন্তব্য জানতে চাই, একদম 1 মিনিটে যদি করেন। 1 মিনিটের মধ্যে যেভাবে গণটিকা গতকালকে গাজীপুরে দেওয়া হয়েছে, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারাই দাবিটি কেন করছেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 2 মাস তারা অপেক্ষা করবে, যে সেখানে
একদিনে 12,000 শ্রমিককে যদি টিকা দেওয়ার যে অসাধারণ সক্ষমতা রাষ্ট্র যদি দেখাতে পারে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে কেন 3 মাস অপেক্ষা করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একইভাবে গণটিকার আয়োজন করা যেতে পারে। অন্যান্য জায়গায় আপনারা এই কাজটি করতে হবে। নাগরিক রাষ্ট্র উভয়েরই দায়িত্ব আছে। আমি সব কাজ সরকারকে দিয়ে করাতে পারবো না। আমি যদি সরকারকে নাগরিক হিসাবে সহযোগিতা না করি, তাহলে এই যে মেশিনারি যে এটি কলাপস করবে। শেষ কথা হচ্ছে, যারা ঈদে বাড়িতে যাচ্ছেন, অন্যান্য সময় যেভাবে ফ্রি স্টাইলে গিয়ে ঘোরাফেরা করেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি, সেই কাজটি যেন না করি। স্থানীয় প্রশাসন যেন এই দিকে নজর রাখে। ঈদের পরে আমাদের গ্রামাঞ্চলে যে কোথাও নৌকা বাইচ, কোথাও লুডু খেলা, কোথাও পাশা খেলা, এই যে আয়োজনগুলো আমাদের ছিল, অন্তত এবার এই ধরনের আয়োজন যাতে করা না হয়, প্রশাসন যাতে সেদিকে কঠোর নজরদারি করে। থাকুন আমাদের সঙ্গে। আমরা একদম শেষ বক্তব্য জানতে চাই অধ্যাপক ডক্টর এম এ আজিজ। এই ভয়াবহতম সময় আরো 2 দিন বাকি রয়েছে শিথিল লকডাউনের শিথিল অবস্থার, আর সামনে রাত পোহালে আসলে ঈদের জামাত, আরো অনেক কার্যক্রম রয়েছে। সবকিছু মিলে আপনার পরামর্শ জানতে চাই শেষ 1 মিনিটে। ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এটার একমাত্র সমাধান স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান। আমাদের টিকাদান কর্মসূচির উপর নির্ভর করতে হবে। আমি আগের আলোচকদের সাথে একমত। সরকার গণযোগের টিকাদান কর্মসূচি একদম মাঠ লেভেলে এটা ছড়িয়ে দেওয়া উচিত, সবাইকে টিকাদানের আওতায় আসা উচিত। আর আমি মনে করি বাংলাদেশের জনগণ, অতীতের ইতিহাস আছে, যখন ঐক্যবদ্ধ হয় সব যুদ্ধে জয়ী হয়। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই সামনে জনগণ একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে এবং আমরা এই যুদ্ধে জয় হবো ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর আমাদের সঙ্গে যুক্ত থাকা শরীফুজ্জামান শরীফ, ডক্টর এম এ আজিজ এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং কুদ্দুস আফরাদ, আপনাদের 4 জনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একই সময় আগামীকাল। সবাইকে শুভরাত্রি।